শিরোনামগুলো শুনছিলেন দেশ বিদেশের খেলার। তবে আমরা কথা বলবো আজকে বাংলাদেশের টেস্ট জয় নিয়ে। গতকালই অবিশ্বাস্য এক টেস্ট জয় হয়েছে রাওয়ালপিন্ডিতে। টেস্ট জয় এবং সঙ্গে আলোচনায় আসছেন সাকিব আল হাসান, তার ভবিষ্যৎ কি হতে পারে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সানোয়ার হোসেনের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন, আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। সানোয়ার হোসেন, প্রথমেই জানতে চাই যে আমি নিজেও হয়তোবা ভাবিনি যে চতুর্থ দিন পরে এরকম বাংলাদেশ এরকম অসাধারণভাবে কামব্যাক করবে এবং ম্যাচ জিতবে। কিছুটা সম্ভাবনা ছিল, কিন্তু হবেই কিংবা হতেই পারে এরকম ধারণা ছিল না। আপনার কি ছিল কিনা প্রথমে জানতে চাই। না, এই জয়টা আসলেই অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেটে আমরা যদি স্ট্রেন্থ ওয়াইজ চিন্তা করি, পাকিস্তানের উইকেট চিন্তা করি, বিবেচনা করি, সব কিছু মিলিয়েই এরকমভাবে আমরা এত কনভিন্সিংলি জিতবো এরকম কিন্তু আমরা চিন্তা করাটা আসলে ইজি ছিল না। এবং 4th ডে শেষে অন্য একটা চ্যানেলে রাত্রেবেলা আমি কথা বলছিলাম এটা নিয়ে। আমি খুব কনফিডেন্ট, রিল্যাক্স ফিল করছিলাম এই কারণে যে আমরা খুব লিডে আছি। এই সিনটা আমরা খুব সচরাচর এরকম বড় টিমের এগেইনস্ট টেস্ট ক্রিকেটে আমরা দেখি না। এরকম একটা রিল্যাক্স পজিশনে আসছি, পাকিস্তান টিম ম্যাচ সেভ করার জন্য পাকিস্তান মাঠে নামবে, আমরা হয়তো জয়ের জন্য যাব। আমি ওইখানে বলে ফুল কনফিডেন্টলি কিন্তু বলতে পারিনি যে বাংলা জিততে যাবে বা খুব বড় আশা করিনি। আমরা খুব ভালোভাবে ড্র হবে ম্যাচটা, এরকম একটা সম্ভাবনা ছিল। বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা আছে, কিন্তু এই কনফিডেন্টলি আমি বলতে পারি নাই যে ম্যাচ জিততেই পারে, এরকম কিছু বলি নেই। তো এই জয়টা ডেফিনেটলি একটা টিম এফোর্ট, এবং বোলাররা অসাধারণ কাজটা করেছে। এরকম ফ্ল্যাট উইকেটে যেই জায়গাতে পাকিস্তানের মতো টিমকে অল আউট করেছে, এই জায়গাটা একটা অসাধারণ পারফরমেন্সটা। কোন জায়গাটায় ডিফারেন্স হয়েছে? লিড নেওয়াটা ফার্স্ট ইনিংসের নাকি সেকেন্ড ইনিংসে বোলারদের অসাধারণ বোলিং, কোনটা? না, আমরা ডেফিনেটলি সব কিছু মিলিয়ে হয়েছে। মুশফিকের ওই ইনিংসটা যদি ওইরকম প্ল্যাটফর্মটা তৈরি করে না দিতে পারতো, তাহলে কিন্তু ওই কনফিডেন্সটা বা ওই জায়গাটা কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি হতো না। ওই প্ল্যাটফর্মটা তৈরি হওয়াতেই কিন্তু পাকিস্তান প্রেশারে পড়েছে। বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু একটা মেন্টাল খাতে, কিন্তু টেকনিক্যালের পাশাপাশি মেন্টাল একটা বড় ফ্যাক্টর। পাকিস্তান কিন্তু ওই মেন্টাল প্রেশারটা পাকিস্তানকে বিল্ড আপ করতে পেরেছে আমাদের ব্যাটসম্যানরা, যেটা আমাদের খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারছে। আমাদের ফাস্ট বোলাররা শুরু করেছে, সবার ক্রেডিট। এখানে ওই উইকেটে স্পিনাররা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্টেজ পায় না। সাধারণত ওভারঅল যদি টোটাল টেস্ট ম্যাচটা দেখি, প্রিভিয়াস রেকর্ড দেখি, স্পিনারদের জন্য ভেরি ডিফিকাল্ট ওইখান থেকে। যেই কাজটা আমাদের ফাস্ট বোলাররা শুরুটা করেছিল লাস্ট 4th ডেতে, লাস্ট ম্যাচে লাস্ট সেশনটা যেটা আমরা বোলিং করেছি, ওইখানে কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে না ম্যাচটা আমরা জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারি। ফাস্ট বোলার উইকেট নিয়েছে, ভালো বোলিং করেছে শুরুতেই, ওই প্ল্যাটফর্মটা তৈরি করেছে ফাস্ট বোলাররা। পরবর্তী স্পিনাররা অসাধারণ। ওই সময় বিশেষ করে ক্রেডিটটা দিতে হবে সাকিবকে, যে টার্নিং পয়েন্টটা, ম্যাচের 2টা উইকেট ওই সময় যে ইম্পর্টেন্ট, আগের ইনিংসে সেঞ্চুরিয়ান, ওই সময়টা যে কাজটা করেছে, ওই বিলিভটা সবার মধ্যে তৈরি দিয়েছে। পরবর্তী সব ফাস্ট বোলাররা প্লাস মিরাজ, অসাধারণ কম্বিনেশন, সব কিছু মিলিয়ে রেজাল্ট আসছে। আচ্ছা, এমনিতে পাকিস্তানের ভুলগুলো যদি বলি, অনেকেই বলছে যে পাকিস্তান কেন স্পিনার নিল না, সেইটা একটা প্রশ্ন। পাকিস্তান কেন ফার্স্ট ইনিংসে ডিক্লেয়ার করলো, এইটা একটা প্রশ্ন। আপনার কাছে ভুলগুলো কি মনে হয় যে একটা এফেক্ট ফেলেছে ম্যাচে? যদি টেস্ট ম্যাচের আগে যদি আমরা সিনারিওটা চিন্তা করি, বাসিদ আলী বলেছিল একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে বাঁচাতে। বিকজ অফ রিসেন্ট পাস্টে বাংলাদেশের টেস্টের রেকর্ড, হিস্ট্রি, পাকিস্তানের রেকর্ড, পাকিস্তানের এই উইকেট, সব কিছু বিবেচনা করে ডেফিনেটলি ওরা কনফিডেন্ট ছিল। বাংলাদেশে কিন্তু ফুল লিভ শুরুর আগে আমরা কেউই ওই কনফিডেন্স ছিল না যে বাংলাদেশ জয়, আমরা যদি ড্র করতে পারি এটাই খুব বড় অ্যাচিভমেন্ট হবে, এরকম সবারই চিন্তাভাবনা ছিল। কিন্তু এই জায়গাটা ভুলটা যেটা হয়েছে 400+, এই উইকেট তো আমার মনে হয় না এটা একটা বড় ভুল। পাকিস্তান জয়ের জন্য যাবে, এটাই ন্যাচারাল, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, পয়েন্ট নিতে চাবে এখান থেকে স্বাভাবিকভাবেই। ওই জায়গায় ওরা কিন্তু ডিক্লেয়ার করাটা স্বাভাবিকই ছিল, বিকজ বৃষ্টির কারণে কিছু সময় নষ্ট হয়েছে, উইকেট ফ্লাইট। বাংলাদেশের কতটুকু ক্যাপাবল এত বড় ইনিংস বিট করে বাংলাদেশ লিড নিবে, এই চিন্তাটা আসাটাও কিন্তু একটু অস্বাভাবিকই ছিল। আমার মনে হয় এই জায়গাটা অস্বাভাবিক কাজটা আমাদের বোলার ব্যাটসম্যানরা করেছে। ওই জায়গাটা ভুল বলবো না, আমার ভুল মনে হয় যেটা যদি বলতে হয় যে যেটা স্পিনারের কথা বললেন, পাকিস্তানে যদি রিসেন্ট পাস্টে আমরা হিস্ট্রি দেখি, পাকিস্তানে একটা সময় কিন্তু ওরকম অসাধারণ কোয়ালিটি স্পিনার ছিল। আপনি বলি ইয়াসির বলেন, দানিশ কারিয়া বলেন, ওরকম লেগ স্পিনার ছিল, সাকলাইন মুস্তাক বলেন, এরকম অল দ্য টাইম কিন্তু পাকিস্তান এরকম গ্রেট স্পিনার কিন্তু প্রডিউস করে আসছে, এবং তারা এরকম ফ্লাইট উইকেটেও ম্যাচ চেঞ্জ করার মতো অ্যাবিলিটি থাকতো। লাস্টে সাইদ আজমলও ছিল, বেশ কিছু সাইদ আজমল ছিল, এরকম টপ ক্লাস স্পিনার সবসময় ওদের কাছে ছিল। কিন্তু রিসেন্ট পাস্টে বাংলাদেশ পাকিস্তানে কিন্তু ওই কোয়ালিটি স্পিনার নাই, যারা উইকেটে যদি ওইরকম সাপোর্ট না থাকে, ওই স্পিনাররা এই ফ্লাইট উইকেটে ওই বাংলাদেশকে ডমিনেট করবে, ওইরকম স্পিনার নেই। এটা একটা বড় কারণ, ওরা কিন্তু ফাস্ট বোলিং ওরিয়েন্টেড টিম করেছে, কিন্তু ফাস্ট বোলারিং কোয়ালিটিও কিন্তু ওই মানের না। শাহিন আফ্রিদি কিন্তু ওর যে কোয়ালিটি ওইভাবে পারফর্ম করতে পারছে না। নাসিম শাহর উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিল। একটা আশা ছিল ওদের সবসময় যে হয়তো পাকিস্তান নতুন বলে না পারলেও পুরান বলে যে রিভার্স সুইংটা আমরা পাকিস্তানি সবসময় দেখে আসে ওরা করতে পারে, ওই জায়গাগুলি আমরা খুব বেশি এফেক্টিভ কোনো পারফরমেন্স দেখি নাই। এই জায়গাগুলি পাকিস্তানের মাইনাস পয়েন্ট হয়েছে। আর অ্যাট দ্য এন্ড
যেই সময় সুযোগ ছিল লাস্ট ইনিংসে যারা ব্যাটিং করেছে পাকিস্তানের, আমার মনে হয় ওই ব্যাটিংটা ওদের সবচেয়ে মাইনাস পয়েন্ট হয়েছে। এর কোনো মতেই পাকিস্তানের মতো স্ট্রেন্থ যেরকম ব্যাটিং ইউনিট ওই একটা ড্র পজিশনে যাওয়ার মতো অবস্থান ছিল, ওই জায়গাটা বড় কলাপস করেছে আমাদের পাকিস্তানের ব্যাটসম্যানদের যে ভুলটা, ওইটাই বড় ভুল হয়েছে অ্যাট দ্য এন্ড। পাকিস্তানের স্পিনার কোয়ালিটি নেই এবং এই উইকেটে স্পিনাররা ভালো করতে পারবে কিনা, বাংলাদেশের স্পিনাররাও যে খুব বেশি টার্নার সেরকম নয়, তাহলে আসলে বাংলাদেশের স্পিনাররা কিভাবে আসলে ডিফারেন্সটা করলো আপনার মনে হয়েছে? 50-তে কিছুটা একটু অ্যাডভান্টেজ ছিল, তাও হেল্প একটু অল্প একটু, এরকম ম্যাসিভ কিছু না। তবে ওইখানে বাংলাদেশে যে আমাদের প্রেশারটা বিল্ড আপ করেছে, মানে ক্রিকেটটা কিন্তু একটা মেন্টাল প্রেশার, আমি বারবার বলছি যে এটা একটা বড় ফ্যাক্টর। ওই প্ল্যাটফর্মটা তৈরি করাতে মানে প্রেশারটা পাকিস্তানি ব্যাটসম্যানরা নিয়েছে। পাকিস্তানি ব্যাটিংও দেখেন, ওই বাবর আর রেজওয়ান ছাড়া ওই এক্সপিরিয়েন্স খুব বেশি ব্যাটসম্যান যে পাকিস্তান টিমেও আছে যারা হয়তো এই প্রেশারটা হ্যান্ডেল করে ম্যাচটাকে সেভ করবে, ওইরকম ব্যাটসম্যান কিন্তু আগের ইনিংসে দেখেন ওই রেজাওয়ানি কিন্তু একাই ক্যারি করে গেছে, ওকে আউট করতে পারিনি আমরা। এই ইনিংসে কিন্তু রেজাওয়ানি একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, ওকে আউট করার পরেই কিন্তু আমাদের কনফিডেন্সটা আরও বড় হয়ে আশাটা জেগেছে যে আমরা ম্যাচটা জিততে পারি। আমার মনে হয় পাকিস্তানে, আমার মনে হয় সাকিব যে ওয়ার্ল্ড ক্লাস, ওই যে ফ্ল্যাট কন্ডিশনেও নিজেকে প্রমাণ করার মতো অ্যাবিলিটি আছে, ওইটা আবার প্রুফ করেছে, ম্যাচটা টার্নিং চেঞ্জ করেছে। এবং এইটা আমি বলবো গুড সাইন। মিরাজটা একসময় খালি মিরাজরা বা তাইজুলরা একটা সময় ছিল যে হোমেই খুব বেশি সাকসেস পেতো, অ্যাওয়েতে যে ওই সাকসেসটা পেতো না, এটা একটা ভেরি গুড সাইন। আমার মনে হয় যে মিরাজ ওই জায়গাটা খুব ভালোভাবে ইউজ করেছে। সাকিবের বিষয়ে আলোচনা করবো আলাদাভাবেই, তার আগে দর্শকের ফোন নিতে চাই। প্রশ্ন জানাবেন পরিচয় দিয়ে। জি, আমি বলছি ঢাকা থেকে। জি, যে আমার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমরা মিরাজকে একটু আউটসাইডে রাখি সব সময়। মিরাজ কিন্তু লাস্ট 5 থেকে 7 বছর বাংলাদেশকে যেভাবে পারফরমেন্স দিয়ে এগিয়ে নিচ্ছে, ওটা আমরা গত 2 বছর তার ওয়ানডে টি-20-তে তাকে অবহেলিত করে সেটা আমরা খুব অবিচার করেছি। এটা বর্তমান ক্রিকেট বোর্ড এটাকে যদি একটু হাইলাইট করে ওকে টেক কেয়ার করে, সে বাংলাদেশের ভবিষ্যতের সাকিবের চেয়ে হয়তো না হোক, বাট সাকিবের অভাবটা সে পূরণ করার কাছাকাছি যাবে। এটা একটা পয়েন্ট, এটা সানোয়ার ভাই কিছু বললে খুশি হবো। আরেকটা পয়েন্ট হচ্ছে যে যার কাজ যেটা বোর্ডে, তারা যেন সেটাই করে। অপারেশনের কাজ অপারেশন, বোলিং কোচ যে ঠিক করবে, ব্যাটিং কোচ যে ঠিক করবে, একটা কমিটি সাবেক অধিনায়কদেরকে দিয়ে অথবা ক্রিকেটার দিয়ে একটা কমিটি করে যেন এসব কোচ নির্বাচন করা হয়। বর্তমান বোর্ড কি এরকম কোনো ডিসিশন নেবে কিনা, এটা যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে আপনার দুটি প্রশ্নের জন্য। মেহেদী হাসান মিরাজকে, মিরাজ একটু স্পটলাইটের বাইরে কিনা, টি-20-তে তাকে খেলানো হয় না, ওয়ানডে এবং টেস্ট খেলেন সাম্প্রতিক সময় যদি আমি বলি, তারপরেও সে আসলেই ভালো পারফর্ম করছে গত 2 বছর, যদি আমি আসলেই বলতে হয়। দর্শকের সাথে আমি একমত। আপনি কি বলবেন যে সে কি স্পটলাইটের বাইরে অন্য তারকাদের কারণে, নাকি এমনিতেই তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে? ধরুন যে কোনো টিমের জন্য একটা অলরাউন্ডার কিন্তু বড় অ্যাসেট। টিম কম্বিনেশনের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে আমার সাকিব রেখে এত বেশি আমরা সবসময় প্রায়োরিটি দিই, কারণ পারফরমেন্স তো অবশ্যই আছে, বিকজ অফ সাকিব না থাকলে 2টা প্লেয়ার খেলাতে হয়, একটা বোলার একটা ব্যাটসম্যান। মিরাজের কিন্তু ওই কাছাকাছি হয়তো সাকিবের পর্যায়ে না হলেও ওই অ্যাবিলিটিটা কিন্তু ওর আছে। ওকে এমন একটা প্লেয়ার, ওর কিন্তু আমরা দেখেছি যে ওর যে অ্যাবিলিটি, টপ অর্ডারে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, লেট অর্ডারে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, সেম ওয়েতে স্পিন। স্বাভাবিকভাবেই টিমের জন্য অনেক ইউজফুল প্লেয়ার বিকজ অফ। তবে এটাও মানতে হবে সব ফরম্যাটে সবার জন্য আইডিয়াল না, এটা আমরা অনেক সময় কম্বিনেশন মিসক্যালকুলেট করে ফেলি, যেটা হয়তো হয়। তবে হ্যাঁ, টি-20 হয়তো বা ওর টি-20তে অ্যাবিলিটি আছে, হয়তো কম্বিনেশনের কারণে এই টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, আবার হয়তো পারফরমেন্স করে কামব্যাক করা হচ্ছে। ডেফিনেটলি মিরাজের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের বাংলাদেশে ওইরকম খুব প্রপার অলরাউন্ডার কিন্তু আমাদের ফাস্ট বোলার অলরাউন্ডার তো অনেক দিন যাবতই পাচ্ছি না। স্পিনিং অলরাউন্ডার সাকিব তো হয়তো বা লম্বা সময় ক্রিকেট খেলবে, এটা আমরা জানি, একটা সময় ছাড়তে হবে, খুব বেশি সময় হয়তো পাবো না ওকে। পরবর্তীতে মিরাজে কিন্তু বাংলাদেশে এই জায়গাটা কভার করা হচ্ছে, ডেফিনেটলি ওকে প্রপার ইউজ করাটা অনেক ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিসিবিতে যার যার দায়িত্ব তার করা উচিত, যে ডিপার্টমেন্ট সেটা একটা, এবং কোচ নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিটি করা উচিত, যত সমালোচনা হয় সেটা। আমার মনে হয় যে ক্রিকেটের একটা কালচার আছে, মানে ক্রিকেট আমরা কালচারের বাইরে চলে ক্রিকেটের কালচার বলি, ক্রিকেটের প্রসেস বলি। এইটা যদি আমরা মেনটেন করতে পারি, আমার মনে হয় পার্টিকুলার ওই পয়েন্ট না, ওভারঅল ক্রিকেটিং কালচারে যদি আমরা ফিরতে আসি, যে ক্রিকেটের কার কোনটা কাজ। আমরা ক্রিকেটের ধরুন টিম সিলেকশন করতে হয়, টিম সিলেক্টররা সিলেক্ট করবে, সিলেক্টর পরে কার কাজ, কোচ থাকবে, ক্যাপ্টেন থাকবে, তাদের একটা রোল প্লে করবে। সেই মতে ফার্স্ট 11 যখন হবে, ক্যাপ্টেন ডিসাইড করবে যে টিমটা হয় এটার বড় রোল প্লে করবে, হয়তো সাজেশন অনেকের কাছ থেকে নিবে, মেইন মেজর রোলটা প্লে করবে ক্যাপ্টেন। সেম টচ, যেমন ক্যাপ্টেন মাঠে যে ক্যাপ্টেন টস করে ক্যাপ্টেনকে ফিল্ডিং নিয়ে না ব্যাটিং নিয়ে, এটার বড় ভূমিকা থাকবে ক্যাপ্টেনের। এই জায়গাগুলিতেও আমরা দেখেছি প্রিভিয়াসলি এরকম জায়গায় হয়তো বাইরে থেকে
ইন্টারফেয়ার হয়েছে, এটা ক্রিকেট কালচারে যায় না। সেই মধ্যে সব ক্ষেত্রেই কোচিং বলেন বলেন, আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যেটা হলো যে আমরা দেখেছি যে সবাই আমরা ক্রিকেটের যতটা না আমরা ক্রিকেট প্লেয়ারদের কথা বলি আমি আগে, যেটা হলো ক্রিকেট প্লেয়াররা সবাই আমরা জানি যে ক্রিকেট প্লেয়ার যে তামিম, সাকিব, মুশফিকের এই যে 50 টেস্ট 100 টেস্ট এরা যে এত এক্সপিরিয়েন্সটা নিতেছে, এই এক্সপিরিয়েন্সটা কোন জায়গায় সবচেয়ে বেশি কাজে লাগবে? ডেফিনেটলি টেকনিক্যাল পার্টের। ওরা যদি কোচিংয়ে আসে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট। আমরা কিন্তু আমি এর আগে অনেকবার বলেছি বাংলাদেশ ক্রিকেটের যারা আগে রিটায়ার করেছে, শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক, এরা যে মাশরাফি, এরা হাবিল বাশার, মিনাজুল আবেদিন, অনেকের কথাই বলা হয়েছে, কেউ কিন্তু ক্রিকেটে কোনো জায়গায় ইনভলভ মানে ক্রিকেটিং মানে ডিরেক্টলি কোচিংয়ে ইনভলভমেন্টটা খুবই কম। এরা যদি ক্রিকেটে আমাদের রাজ্জাকের যদি সিলেক্টর থেকে আমি বলতাম যদি স্পিন বোলারদের কাজ করতো, এটা বেশি বাংলাদেশ ক্রিকেট উপকৃত হতো। শাহরিয়ার নাফিস অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য অনেক লোকজন আছে, ওইখানে শাহরিয়ার নাফিস যদি এইচ লেভেলে ব্যাটিং কোচ হতো ওইটা বেশি কাজে লাগতো। সেই অর্থ তো একটা বড় বাধা বলে অনেকেই, ক্রিকেটার অনেকেই এসে বলেন যে বলছি এটা দুই পক্ষের, শুধু ক্রিকেটাররা চাইলেই হবে না। ইন্ডিয়ান প্লেয়াররা কেন খেলা ছাড়ার প্রতি সবাই কোচিং এর সাথে ইনভলভ, অস্ট্রেলিয়ানরা কেন কোচিং, ফাইন্যান্সিয়ালি ওইটা বোর্ডের চিন্তা করতে হবে। আমাদের বোর্ডের যে সীমাবদ্ধতা সবাই চিন্তা করে যে মানে যেই ওয়েতে চলছে এই ওয়েতে আসলে বর্তমান এই যে ভবিষ্যতে যারা আসবে তারা কেউ কিন্তু কোচিংয়ে আসবে না, তাদের কোচিংয়ে আনাটা খুব বেশি দুই পক্ষের জরুরি। প্লেয়ারদের ইন্টারেস্ট আসতে হবে, সেই মতো বোর্ডেরও চিন্তা করতে হবে। আর নাহলে আমরা সবাই বলি দেশি কোচ কেন আসবে না, দেশি কোচ তখনই আসবে যখন সাকিব, তামিম, মুশফিকরা এই কোচিং প্যানেলে যুক্ত হবে, যারা যখন খেলা ছেড়ে ইমরুল কায়েসরা এরা আশরাফুলরা এরা যখন যুক্ত হবে ডেফিনেটলি তখন কোচিং প্যানেল যুক্ত হবে, এই যে কোচিং নিয়ে এই প্রবলেমগুলি ওভারকাম হবে। একটা সময় আপনি যদি চিন্তা করেন যে ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু একসময় ডিপেন্ডেন্ট ছিল অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওদের কোচিং ডিপেন্ডেন্ট ছিল। এখন কিন্তু ওদের পাইপলাইন এত স্ট্রং কোচ দিয়ে, বিকজ অফ ওদের ওই স্টার প্লেয়াররা সবাই কোচিং সাথে ইনভলভ। ফিরবো আপনার কাছে, দর্শক আছেন, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, বলেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় জানিয়ে প্রশ্নটি বলবেন। মোহাম্মদ রিপন ঢাকা থেকে বলছিলাম। জি জি আমার কথা মিরাজ কত ভালো বল, ভালো ব্যাট করে, তো যদি কোনো নাম আর একটা কথা হলো বল নাম হয় না, আর একটা তাইজুল ইসলাম ভালো একটা টেস্ট, ভালো একটা ম্যান, তো ওকে নেওয়া হলো না কেন? আচ্ছা, আপনি নিজেই বলছেন মিরাজ ভালো বোলার, ভালো, তাইজুল খেললে মিরাজ খেলতে পারতো না, মিরাজ খেললে তাইজুল খেলতে পারতো না, এটা একটা বড় কারণ। এই উইকেটে তো আর 3 জন স্পিনার নিয়ে খেলানো খুব কঠিন। নিশ্চয়ই এই বিষয়ে সানোয়ার ভাইয়ের মন্তব্য জানবো বিরতির পর। আর বিরতির আগে আরও একটা প্রশ্ন রেখে যেতে চাই, সাকিবকে নিয়ে আমরা কথা বলবো, সাকিবের ভবিষ্যৎ। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি এটা বিশ্বাস করেন কিনা সাকিব এই মামলার আসামি হওয়ার যোগ্য, এ বিষয়ে মতামত জানবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এবং সাকিবের ভবিষ্যৎ নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। আমরা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি এটা বিশ্বাস করেন কিনা? আমি প্রথমে বলিনি, যে কোনো ক্ষেত্রেই যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার হবে, এটি স্বাভাবিক, এটা আমি সাপোর্ট করি। কিন্তু এমন কিছু করতে হবে, এমন কিছু বলতে হবে যেটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, ঠিক না? ডেফিনেটলি সাকিবের অনেক অনিয়ম আছে, হয়তো বা অনেক কাজে হয়তো আমরা পছন্দ করি নাই, মানুষ পছন্দ করে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এমনকি হত্যা মামলা, এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারি না সাকিব হত্যা মামলার সাথে জড়িত। সাকিব হয়তো ব্যবসা করেছে, ওইখানে অনিয়ম থাকতে পারে, তো এইগুলি নিয়ে হয়তো কেস হতে পারে, আমার জানা নেই ক্লিয়ারলি, তো হতে পারে। কিন্তু এরকম হত্যা মামলা এটা একেবারেই অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং সাকিব ওই সময় কানাডায় ছিলেন, এটা দেশের বাইরে ছিলেন, এটা আমরা সবাই জানি, খেলার মধ্যে ছিলেন, স্বাভাবিকভাবেই হয়তো একটা পলিটিক্যালি ইনভলভমেন্ট ছিল, এটা হয়তো আমরা সবাই হয়তো ভালোভাবে নেই, যেটা হয়তো বা এটাই হয়তো বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, সাকিব কিন্তু শুধু বাংলাদেশের মানে গণ্ডির মধ্যে কিন্তু সাকিবের পরিচিতি না, আমাদের ক্রিকেট কিন্তু বাংলাদেশকে পরিচিত করার ক্ষেত্রে সাকিবের একটা বড় অবদান। সেই মুহূর্তে যেই যতগুলি ইস্যু আসবে সব ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সব জায়গায়, ইন্টারন্যাশনাল নিউজ পেপার বলেন, সব জায়গায় কিন্তু এই নিউজগুলি আসে। আমাদের মানে সাকিবের পাশাপাশি সাকিবের ইমেজ তো খারাপ হবেই, সেই মুহূর্তে দেশের ইমেজটাও কিন্তু ক্রিকেটের ইমেজটাও খারাপ হয়। এগুলি মাথায় রেখে বোধহয় একটু কাজ করলে ভালো হবে। এর মধ্যে দেখেন লাস্ট টেস্টেও যদি দেখি, বাংলাদেশ জয়ের ক্ষেত্রে কিন্তু সাকিবের একটা বড় ভূমিকা, মানে এই গতকালের পারফরমেন্স, যে সাকিবের পারফরমেন্স তার আগে এবং গতকাল, মানে সাকিবকে নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল যে
সাকিবের ভবিষ্যৎ কি হবে, সে কি দেশে ফিরে আসতে পারবেন, সে কি আবার সেকেন্ড টেস্ট খেলতে পারবেন, এগুলো আসলে কনসার্নের জায়গা তৈরি হয়েছে। এবং ক্রিকেট বোর্ড জরুরি সভায়ও বসছিল একটা অনানুষ্ঠানিক, আমরা দেখেছি নতুন সভাপতি ফারুক আহমেদ, এবং তিনি বলেছেন যে এই 2 টেস্টের মাঝকে আজকে কালকেই হয়তো একটা সিদ্ধান্তও তারা জানাবেন। মানে ভবিষ্যৎটা কি একটু শঙ্কার মুখে কিনা? এই টেস্টে আমার মনে হয় না, বিকজ অফ দেখেন এটা একটা ইনিশিয়াল একটা মামলা হয়েছে, মামলায় কিন্তু অনেকের আসামি করতেই পারে, অনেক আসামি করতে পারে, তারপর এটার চার্জশিট হবে, তারপর ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন করে স্বাভাবিকভাবে এটা কোনো খুব একটা বড় ইস্যু আমার কাছে মনে হয় না। বোর্ড ওইভাবে টেকনিক্যালি বোর্ডলি হ্যান্ডেল করা উচিত, বিকজ অফ এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। খালি এটার সাথে কিন্তু আমাদের সাকিবের ইন্টারেস্ট, আমরা সাকিবকে বাদ দিয়ে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা চিন্তা করতে হবে। এখানে এখন একটা টেস্ট ম্যাচ চলতেছে, যেই জায়গায় টিমের মেন্টাল পজিশন বলেন, সাকিবের পারফরমেন্স বলেন, সাকিবের প্লেয়ার হিসেবে বলেন, সব কিছু এটার সাথে রিলেটেড। স্বাভাবিকভাবে আমরা চাই যেই ওয়েতে আমরা পারফর্ম করেছি বাংলাদেশকে, যেই আমি রিয়েলিটি কিন্তু আমি চিন্তা করি না বাংলাদেশ এই ম্যাচ এইভাবে জিতবে, আমি কিন্তু ভিতর থেকে অতটা চিন্তা করি নাই। আশা ছিল কিন্তু ওইভাবে বিলিভ করতে পারি নাই। ওই অবিশ্বাস্য কাজটা কিন্তু এই টিমটা করেছে। এর মধ্যে সাকিব একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। আমরা আশা করি সেকেন্ড টেস্টেও সাকিব ভালো খেলবে, পারফর্ম করবে, বাংলাদেশ টিম ভালো। তার মানে আপনি খেলা নিয়ে কোনো চিন্তার মধ্যেই নেই যে সাকিবকে খেলানো উচিত এবং খেলবেনই সাকিব, এটা আমি আশা করি যে নেক্সট টেস্টে খেলবে। আমি ক্যাপ্টেনের দেখেন, আমরা কিন্তু ক্যাপ্টেনও কিন্তু ইন্টারভিউতে তার ক্যাপ্টেন বলেছে নেক্সট টেস্টে সাকিবকে আরো ভালো অবস্থায় সবসময় এরকম পারফরমেন্স দেখতে চায়। আচ্ছা, আর এমনিতে সাকিবের তারপর সাকিব এই ট্যুরটাতেও সরাসরি এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তান, এবং শোনা যাচ্ছে যে যদি তিনি খেলেনও এখান থেকে তিনি চলে যাবেন আবার ইউএসএতে এবং ইন্ডিয়াতে সরাসরি এসে জয়েন করবেন। এভাবে কি আসলে কন্টিনিউ করা সম্ভব কিনা? তাকে তো বাংলাদেশে আসতেই হবে। এটা একটা বড় ডিফিকাল্ট সিচুয়েশন, বিকজ অফ একটা প্লেয়ার কন্টিনিউয়াস দিন বাইরে থেকে খেলবেন এইভাবে কিন্তু ভেরি ডিফিকাল্ট। একটা ডেফিনেটলি বোর্ড এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করতে হবে, বোর্ডের পলিসি কি ওয়েতে কাজ করবে। এবং আমরা জানি এবং দেশে আসলে তাকে কোনো পরিস্থিতিটাও হেরাজের মানে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা জানি যে সব চেঞ্জের কারণে অনেক কিছু হতে পারে। স্বাভাবিকভাবে বোর্ড এটা কীভাবে হ্যান্ডেল করবে, বোর্ডের একটা বড় দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। সাকিব যদি রিয়েলি সাকিবকে দরকার হয়, স্বাভাবিকভাবেই আমার মনে হয় না হত্যা মামলার মতো আসামির সাকিবের এরকম কোনো কিছু বড় ইস্যু হবে। যেটা হবে বোর্ড কীভাবে চিন্তা করবে, দেশের মানুষ কীভাবে চায়, সব কিছু চিন্তা করে হয়তো বোর্ড একটা ডিসিশন নেবে। তার মানে আপনি মনে করেন যে সাকিবের ক্যারিয়ারটা এখনও আছে এবং খেলবেন তিনি এই সিরিজ, পরের সিরিজ, এই বছরটা তিনি খেলবেন। এবং চিফ সিলেক্টরও বলছিলেন গাজী আশরাফ হোসেন যে তিনি এই বছরের সবগুলো টেস্টই খেলতে রাজি। এইটা বাংলাদেশের জন্য বড় একটা প্লাস পয়েন্ট। সাকিব মতো প্লেয়ার যদি বাংলাদেশ এই টেস্ট সিরিজগুলি খেলে, বাংলাদেশ জয়ের ক্ষেত্রে বলেন, পারফরমেন্সের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই প্রিভিয়াস রেকর্ড তো বাজিয়ে দিলাম, গত 15 বছর যদি দেখি বড় জয়ের ক্ষেত্রে সাকিবের অবদান সব জায়গায় ছিল। স্বাভাবিক প্লেয়ার হিসেবে, ব্যক্তিগত রাজনৈতিক ওইগুলির সাথে আমি যেতে চাই না, ওইগুলি আলাদা চ্যাপ্টার। অ্যাজ এ পারফরমেন্স, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি চাই সাকিব আরও কন্টিনিউস করুক। সে যদি কোনো আইনগতভাবে কোনো বাধা হয়ে দাঁড়ায়, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। পারফরমেন্স ওয়াইজ আমি চাই আরও কন্টিনিউ করুন। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন আমাদের স্টুডিওতে আসার জন্য। বাংলাদেশের জয়ে সাকিবের অবদান আছে সেটা দেখছেন, এবং সাকিবের বাংলাদেশের ক্রিকেটেও অবদান আছে। রাজনৈতিক ক্যারিয়ার, ব্যক্তি জীবন সেগুলো বাইরে, কিন্তু ক্রিকেটে সাকিবের অবদান আছে, এটা অনস্বীকার্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।